নির্মিত পুরনো একটা জাহাজ, যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি, ফেরির মতন এক একটা। বসার জায়গা আছে, শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে। হঠাৎ করে প্রায় 100 জন মানুষ এখানে এসছে, আমাদের কারো শোবার জায়গায় নেই, শৌচাগার নেই, পানির ব্যবস্থা নেই। এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না, কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন? প্রথম জিনিসটা হচ্ছে, আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক, জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে, ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে। তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু। আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে, এই অবরোধ ভাঙতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যাচ্ছি, কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায়? সেরকম একটা জাহাজ, সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল। এবং অন্যরা যারা পেয়েছে, যারা করেছে, তারা অনেকে করেছে। একটা ছোট্ট জিনিস দিয়ে আমি আপাতত শেষ করব। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ, তাদের বাবা মারা বাংলাদেশি, তারা গিয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী, উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে, মূল বহরে যাননি, সাথে ছিলেন। তারা ডেঞ্জার জোন পর্যন্ত যাননি, তারা আগে গিয়ে ফিরে গেছেন, কারণ তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল, যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি। আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক, উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে। মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন, সিলেটি ভাষায়। সেই ভদ্রলোক বলছেন, লিয়াকত নাম, ডাক নাম লিয়াকত, ভালো নাম মোহাম্মদ আলী। এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন, উনি কোরআন শেখান। উনি নিজে আরো 3 জন বন্ধুকে নিয়ে জড়ো করে 28,000 ইউরো জোগাড় করে একটা নৌকা কিনে তারপর ওখান থেকে এই সমুদ্রে যোগদান দেবেন। যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, অনেক বাছাই করা ব্যাপার থাকে, কাকে নেবে না, সিকিউরিটির ব্যাপার রয়েছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, এর মধ্যে মোসাদ এজেন্ট ঢুকবে কিনা, অনেক রকমের ব্যাপার রয়েছে। কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায়। তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব, তোমাদের নেব না। তারপরে বিভিন্ন ভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে। তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে, মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ধুস মেরে সেই নৌকাকে ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয়। আমি তার বেশি এখন বলছি না, আপনারা প্রশ্ন করেন, অনেকগুলি জিনিস বলার আছে, অবশ্যই বলবো, কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি, কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। আপনারা যেভাবে সাথে ছিলেন, যেভাবে সমর্থন করেছেন, যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, এটা অসাধারণ। আমি এটাও বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন, জোরালো ভূমিকা রেখেছেন, এটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি। এমনকি আমরা যখন বেরোলাম, তখন ইস্তানবুলে যখন পৌঁছায়, আমেরিকার কনসুল থেকে কেউ আসেওনি। তখন আমাদের কনসুলের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি। কাজে সেটা একটা অসাধারণ জিনিস ছিল। আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন, সারাক্ষণ সাথে ছিলেন। আমার পরিজন, সহকর্মী, লড়াইতে যারা ছিল সারাক্ষণ, তারা অসাধারণ ভূমিকা পালন করেছে। এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি, তারা কিন্তু সেটার থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা, তাদের নিজেদের দেশের মানুষ সেরকম ভাবে সাড়া দিচ্ছে না। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। আমি এটা দিয়ে আপাতত শেষ করি, অনেক কিছু বলার আছে, আপনাদের প্রশ্নগুলি যদি থাকে। প্রশ্ন বেশ কমনই পড়বে, সেটা আপনি একটু বলতে পারেন যখন আপনারা ভাববেন, আরো প্রশ্নগুলো গুছাবেন আপনাদের মাঝখানে। সেটা হচ্ছে 8ই অক্টোবর সকাল 6টায় যখন ইসরায়েল বাহিনী আসলো, এর আগে আপনারা জাহাজে যারা ছিলেন টের পেয়েছিলেন কিনা, কিংবা অবশ্যই তো প্রস্তুতি একটা ছিল, এবং এসে ওনাদের আচরণ কেমন ছিল? এবং ওই 2 দিন, যে 2 দিন আমরা আসলে কোনো খবরই পাইনি আপনাদের কাছ থেকে,
মানে অনেকগুলো তো ডিটেল আছে ওখানে। ওনারা যখন বন্দিশালায় নিলেন সেখান থেকে হয়তো বা যা করেছেন তার থেকে অনেক নিষ্ঠুর কাজই তারা করেন, নাহলে এত বড় একটা জেনোসাইড ঘটে না। কিন্তু ওনাদের আচরণে আপনারা কি পেলেন সেই অভিজ্ঞতা যদি ছোট করে বলতেন। প্রথমেই বলি, আমরা তো আগের থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে, আমরা ধরেই নিয়েছিলাম, কারণ এর আগে অন্য কোনো ফ্লোটিলা যেতে পারেনি। কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল। রোল কল, কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে খুঁজে পাবে, প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে, আবার হয় তখন কে প্রতিহত করবে, কে স্পোক্স পার্সন হবে, সবকিছু আমরা করেছিলাম। একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হসিম নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব, যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো, আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের